শুরু করছি মেধাবী সুপারনোভা অ্যাপের বার্ষিক পরীক্ষার 1 মাসের ক্র্যাশ কোর্সের নবম শ্রেণীর গণিত ক্লাস। আজকের ক্লাসে আমরা গণিতের অধ্যায় 3 লগারিদমের ধারণা ও প্রয়োগ, অধ্যায় 5 বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ এই দুটি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে টপিক রিলেটেড অ্যানিমেশন ভিডিও দেখে নিব। সম্পূর্ণ ক্লাস শেষ হলে তোমাদের কোনো কনফিউশন থাকলে মেধাবী সুপারনোভা অ্যাপের ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারো। যে কোনো জিজ্ঞাসায় কল করতে পারো হটলাইন নাম্বারে। প্রথমে শুরু করছি লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় দিয়ে। কোনো একটি সংখ্যা যেমন ধরো 4500 গুণ 2 সমান হয় 9000। এখন এই 9000কে আমরা চাইলে লিখতে পারি 9 গুণ 1000। এটাও কিন্তু গুণফল 9000 আসে। তাহলে এই 9 গুণ 1000 একে আমরা চাইলে আরও একভাবে লিখতে পারি 10, এখানে 3টা শূন্য, তাই টু দি পাওয়ার 3। অর্থাৎ ধরো 1 2 3 4 5, এখানে 1 লক্ষ আছে। এই 1 লক্ষকে আমরা চাইলে আরও সংক্ষিপ্ত আকারে লিখতে পারি 10 1 2 3 4 5, পাওয়ার হয়ে যাবে 5। অর্থাৎ যতটা শূন্য থাকে ততটা পাওয়ার দেয়া যায় 10-এর সাথে। একইভাবে 9000 গুণ 2 করলে হয় 18000। এই 18000কে আমরা চাইলে লিখতে পারি 18 গুণ 1000, তখন হয় 18 গুণ 10 টু দি পাওয়ার 3। কিন্তু একে চাইলে আমরা আরও একভাবে কিন্তু লিখতে পারি। এখানে যদি 1 আর 18 মাঝখানে একটা দশমিক আসে তখন আরও এক ঘর শূন্য 1000-এর সাথে যুক্ত হবে, অর্থাৎ এই দশমিকের জন্য একটা শূন্য আসবে। এটাও যদি তুমি গুণ করতে যাও 18000ই আসে। তাহলে একে আমরা 18000কে চাইলে আমরা আরও একভাবে লিখতে পারি, তা হলো 1.8 গুণ 4টা শূন্য এসে যাওয়ায় এভাবে এখানে দেখতে পাচ্ছ। এই আকারে প্রকাশ করাকে বলা হয় সূচক আকার। তাহলে সূচকের সাহায্যে আমরা খুব বড় বড় সংখ্যাগুলোকে অতি সহজে প্রকাশ করতে পারি। এত বড় সংখ্যাকে তোমার প্রকাশ করতে এরকম ছোট আকারে প্রকাশ করা সূচকের সাহায্যে সম্ভব। মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে সূচক নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও দেখে নেই। সূচক, এক্সপোনেন্টস অর ইন্ডিসেস। আমরা সবাই জানি যে গুণ হচ্ছে যোগের পুনরাবৃত্তি। যদি আমরা 2 এর সাথে 5 গুণ করি গুণফল হবে 10। আবার যদি দুইটি 5 যোগ করি তাহলে যোগফল হবে 10। এখন আমরা গুণ করার একটি নতুন পদ্ধতি, যাকে গুণের পুনরাবৃত্তিও বলা যায়, এই গুণ করার নতুন পদ্ধতিকে সূচক বা এক্সপোনেন্টস বা ইন্ডিসেস বলে। এখন আমরা সূচক নিয়ে আলোচনা করব। সূচক বলতে বোঝায় একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণের সংখ্যা। মনে করি a যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে n সংখ্যাকে a এর ক্রমিক গুণ হলো। আবার বিপরীত ক্রমে এখানে n হচ্ছে সূচক বা ঘাত, a হচ্ছে ভিত্তি, a টু দি পাওয়ার n হচ্ছে সূচকীয় রাশি। সুতরাং সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে সূচকীয় রাশি, ভিত্তি এবং ঘাত বা সূচক বোঝার চেষ্টা করি। যদি 3টি 2কে গুণ করি, একই সংখ্যা বা রাশি 2 এর ক্রমিক গুণ হল, সূচকীয় রাশি হল 2 টু দি পাওয়ার 3, ভিত্তি হল 2 এবং ঘাত বা সূচক হল 3। যদি 4টি একে গুণ করি, একই সংখ্যা বা রাশি a এর ক্রমিক গুণ হল, সূচকীয় রাশি হল a টু দি পাওয়ার 4, ভিত্তি হল a এবং ঘাত বা সূচক হল 4। শূন্য ও ঋণাত্মক সূচক।
সূচকে সূত্রাবলীর প্রয়োগ ক্ষেত্রে সকল পূর্ণসংখ্যা সম্প্রসারণের লক্ষ্যে a⁻0 এবং a⁻n, যেখানে n স্বাভাবিক সংখ্যা, এর সংজ্ঞা দেওয়া প্রয়োজন। শূন্য সূচক a⁻0 = 1, a is not equal to 0। ভিত্তি যাই হোক না কেন, যদি সূচক 0 হয় তাহলে সূচকীয় রাশির মান হবে 1, যেমন 2⁻0 = 1। এখানে ভিত্তি 2 এর স্থলে 4, 5, 7 হয় এবং সূচক যদি 0 হয় তাহলে সূচকীয় রাশির মান হবে 1। 4⁻0 = 1, 6⁻0 = 1, 7⁻0 = 1। ঋণাত্মক সূচক a⁻n = 1/a⁻n, যেখানে a is not equal to 0, n belongs to n। ভিত্তি যাই হোক না কেন, যদি সূচক ঋণাত্মক হয় তাহলে সূচকীয় রাশির মান হবে 1 সূচকীয় রাশি, যেমন 4⁻³ = 1/4⁻3। এখানে ভিত্তি 4 এর স্থলে 500, 100, 72 হয় এবং যদি সূচক ঋণাত্মক হয় তাহলে সূচকীয় রাশির মান হবে সূচকের সূত্রাবলী। সূত্র 1, যদি ভিত্তি একই হয় এবং সূচকদ্বয় ভিন্ন হয় তাহলে গুণের ক্ষেত্রে সূচকদ্বয়ের মধ্যে যোগ হবে। এখন ভিত্তি হচ্ছে a এবং সূচকদ্বয় যথাক্রমে m ও n হলে a⁻m × a⁻n = am+n। ধরি a belongs to R বাস্তব সংখ্যার সেট এবং n belongs to n স্বাভাবিক সংখ্যার সেট, এবং m = 5 ও n = 3, যেখানে a is not equal to 0, m greater than n, তাহলে m ও n এর মান বসিয়ে পাই a⁵ × a⁵ = 5টি a এর গুণফল × 3টি a এর গুণফল, যাকে আমরা 8 এর গুণফল হিসেবেও লিখতে পারি। সুতরাং a⁵ × a⁵ = a⁸। এই 8টি a এর গুণফলকে a⁵ a⁸ হিসেবে লিখতে পারব, a⁵5+3। তাহলে আমরা দেখতে পাচ্ছি সূচকের যোগফল আসলে গুণ করার পর গুণফলের ভিত্তির যে সূচক হয় সেটি। অনুরূপভাবে m = 3, n = 5, যেখানে a is not equal to 0, n greater than m হয়, তাহলে m ও n এর মান বসিয়ে পাই a⁵ × a⁵ = 3টি a এর গুণফল × 5টি a এর গুণফল, যাকে আমরা 8টি a এর গুণফল হিসেবেও লিখতে পারি। সুতরাং a⁵ × a⁵ = a⁵ a3+5। a⁵কে a3+5 হিসেবে লিখতে পারি, অর্থাৎ গুণের ক্ষেত্রে সূচকদ্বয়ের মধ্যে যোগ হয়েছে। প্রথম সূত্রটা অ্যানিমেশন ভিডিও থেকে দেখে নিয়েছো, এখন দেখি দ্বিতীয় সূত্র বা ভাগের সূত্র। একটু আগে দেখেছো a⁵ 5 × a⁵ থাকলে গুণ আকারে থাকলে এই পাওয়ার দুটি যোগ হয়ে যায়, অর্থাৎ তখন হয় a⁵ 5 + 3 = a⁸। তাহলে গুণের ক্ষেত্রে ঘাত যোগ হয়। দ্বিতীয় সূত্র দেখো, যখন ভিত্তি একই, অর্থাৎ যখন ভিত্তি দুইজনেরই একই থাকবে আর পাওয়ার ভিন্ন থাকবে, অর্থাৎ এখন a⁵ / a⁵ হবে, গুণ আকারে যোগ হয়েছিল এখন বিয়োগ হবে, অর্থাৎ তখন হয়ে যাবে a5 - 3। এই নিচের যখন উপরে চলে আসে তখন মাইনাস হয়ে যায়, তখন হবে a²। তাহলে ভাগের ক্ষেত্রে ঘাত বিয়োগ।
এখানে দেখলেই বুঝতে পারবে a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 হয়ে গেছে 5 মাইনাস 3 অর্থাৎ a স্কয়ার। এখন দেখো, ধরো a টু দি পাওয়ার মাইনাস n। মাইনাস n দেখে বুঝতে পারছি a টু দি পাওয়ার n নিচে ছিল, তাহলে উপরে আছে 1। অথবা আবার এইভাবে দেয়া থাকলে একে আমরা এভাবে লিখতে পারি, বলেছিলাম এটা উপরে চলে গেলে তখন মাইনাস হয়ে যায় পাওয়ার, তাহলে 1 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস n হয়ে যাবে, অথবা শুধুই a টু দি পাওয়ার মাইনাস n। এখন 1 বাই a টু দি পাওয়ার n, এখানে 1 সমান আমরা a টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ কোনো কিছুর ঘাত 0 সমান সবসময় 1 হয়। ধরো 2 টু দি পাওয়ার 0 সমান 1 হবে। যে কোনো সংখ্যার ঘাত যখন 0 হবে তখন 1 হয়। তাহলে এখানে আমরা 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n থাকলে একে ভেঙে এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 0, 1কে আর নিচে a টু দি পাওয়ার n থেকে যাবে। তখন দেখছি এখানে ভিত্তি একই। ভিত্তি যেহেতু একই তখন আমরা এভাবে লিখতে পারি, বিয়োগের নিয়ম, বিয়োগের সূত্র দেখেছিলাম, এভাবে নিচের n মাইনাস হয়ে যাবে, সমান সমান a টু দি পাওয়ার মাইনাস n। ঠিক এরকম। এখন দেখব লগারিদম। সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণ লগারিদমকে সংক্ষেপে বলা হয় লগ। একে লেখাও হয় এইভাবে লগ দিয়ে। বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি লগারিদমের সাহায্যে সহজেই নির্ণয় করা যায়। যেমন ধরো দেয়া আছে a টু দি পাওয়ার x সমান n, আর বলেছে একে লগে রূপান্তর করতে। একে লগের সাহায্যে লেখা যায় ঠিক এভাবে। মনে রাখবে ঘাত নিচে চলে আসবে, অর্থাৎ x সমান লগ, ভিত্তি নিচে চলে যাবে লগের নিচে, আর এখানের মানটি এভাবে বসবে। আর একে বলা হয় n এর a ভিত্তিক লগ। লগারিদম পদ্ধতি। লগারিদম দুই প্রকার, স্বাভাবিক লগারিদম আর সাধারণ লগারিদম। এখন চলো মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে একটি অ্যানিমেশন ভিডিও দেখে নেই। লগারিদম। পূর্বে আমরা সূচক এবং সূচকীয় রাশির সম্বলিত সূত্র নিয়ে আলোচনা করেছি। এই অংশে আমরা লগারিদম কি, লগারিদম পদ্ধতি, লগারিদমের সূত্রাবলী 0 ও 1 লগ নিয়ে আলোচনা করব। সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণ লগারিদমকে সংক্ষেপে লগ লেখা হয়। বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি লগারিদমের সাহায্যে সহজে নির্ণয় করা যায়। ধরে নেই একটি সূচকীয় রাশি 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 3 সংখ্যক 2 এর ক্রমিক গুণ। সুতরাং 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। এখানে 2 হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে সূচক এবং সূচকীয় রাশি ইজ ইকুয়াল টু 8। এখন এই সূচকীয় রাশিকে লগের সাহায্যে লিখতে পারি। এখানে সূচকীয় রাশির ভিত্তি হবে লগের ভিত্তি 2, সূচকীয় রাশির মান 8, লগের পাশে লিখব, এবং সূচকীয় রাশির সূচক 3 হবে লগের রেজাল্ট। এবং পড়া হয় 8 এর 2 ভিত্তিক লগ ইজ ইকুয়াল টু 3। অনুরূপভাবে আমরা জানি ঋণাত্মক সূচকের ক্ষেত্রে a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। ধরে নেই একটি সূচকীয় রাশি 2 টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 সংখ্যক 1 বাই 2 এর ক্রমিক গুণ। সুতরাং 2 টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 বাই 8। এখানে 2 হচ্ছে ভিত্তি, মাইনাস 3 হচ্ছে সূচক এবং সূচকীয় রাশি ইজ ইকুয়াল টু 1 বাই 8।
এখন এই সূচকীয় রাশিকে লগের সাহায্যে লিখতে পারি। এখানে সূচকীয় রাশির ভিত্তি হবে লগের ভিত্তি 2, সূচকীয় রাশির মান 1/8 লগের পাশে লিখব এবং সূচকীয় রাশির সূচক -3 হবে লগের রেজাল্ট এবং পড়া হয় 1/8 এর 2 ভিত্তিক লগ =-3। তাহলে আমরা বলতে পারি সূচকীয় রাশিতে সূচক হচ্ছে লগারিদমের রেজাল্ট। a⁴x n, যেখানে a > 0 এবং a ≠ 1 হলে x log n বেস a কে n এর a ভিত্তিক লগ বলা হয়। x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, a > 0 হলে a⁴x সর্বদা ধনাত্মক। তাই শুধু ধনাত্মক সংখ্যারই লগের মান আছে যা বাস্তব, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই। লগারিদম পদ্ধতি। স্বাভাবিক লগারিদম। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে ই কে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন। ই একটি অমূলদ সংখ্যা। ই = 2.71828। তার এই লগারিদমকে নেপিয়ারিয়ান লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বা তত্ত্বীয় লগারিদমও বলা হয়। লগ x বেস ই কে ln x আকারেও লেখা হয়। সাধারণ লগারিদম। ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস 1624 সালে 10 কে ভিত্তি ধরে লগারিদমের টেবিল তৈরি করেন। তার এই লগারিদমকে ব্রিগস লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বা ব্যবহারিক লগারিদমও বলা হয়। এই লগারিদমকে log x বেস 10 আকারে লেখা হয়। এখন কিছু উদাহরণের সাহায্যে সূচক হতে লগের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। সূচকীয় রাশির ভিত্তি 10 হবে লগের ভিত্তি 10। সূচকীয় রাশির রেজাল্ট 100 লগের পাশে বসবে এবং সূচকীয় রাশির সূচক 2 হবে লগের রেজাল্ট 2। সূচকীয় রাশির ভিত্তি 2 হবে লগের ভিত্তি 2। সূচকীয় রাশির রেজাল্ট 1/√2 লগের পাশে বসবে এবং সূচকীয় রাশির সূচক -1/2 লগের রেজাল্ট -1/2। লগারিদমের সূত্রাবলী। সূত্র 1, 0 ও 1 লগ। ধরি a > 0, যেখানে a ≠ 1। log 1 বেস a = 0। প্রমাণ। শূন্য সূচকের সূত্র হতে জানি a⁴0 = 1। সুতরাং লগের সংজ্ঞা হতে পাই log 1 বেস a = 0। সুতরাং 1 এর যে কোনো ভিত্তিক লগের মান 0 হবে। log a বেস a = 1। প্রমাণ। শূন্য সূচকের সূত্র হতে জানি a⁴1 = a। সুতরাং লগের সংজ্ঞা হতে পাই log a বেস a = 1। সুতরাং সূচকের মান এবং ভিত্তি যদি সমান হয় তাহলে লগের মান 1 হবে। লগের ভিত্তির সীমাবদ্ধতা। লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি 0 হতে পারে না, আর লগের ভিত্তি 1 হতে পারে না। তাহলে আমরা বলতে পারি লগের ভিত্তি 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা হতে পারে। অবশ্যই এই শর্তগুলো তোমরা মনে রাখবে। লগের কিছু সূত্র। এই সূত্রগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। যেমন ধরো এখানে এটা আমরা একটু আগেই বলেছিলাম যে গুণ আকারে থাকলে আর ভিত্তি একই থাকলে এখানে এর ঘাত যোগ হবে, আর ভাগ আকারে থাকলে এদের ঘাত বিয়োগ হবে m - n। তাহলে এই দুটি সূত্র তোমরা দেখেছো। এখন দেখো এখানে বলা হয়েছে x y টু দি পাওয়ার n, একে ভেঙে লিখলে হবে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, কারণ x আর y দুইটারই ঘাত হলো n। একইভাবে ভাগের সময়ও উপরে নিচে ভিত্তি দুটিতেই ঘাত একই হবে। তারপর বলা হয়েছে x টু দি পাওয়ার m n, এই ক্ষেত্রে
এটা হয় m ইন্টু n, অর্থাৎ গুণ হয়ে যায়। তারপর অ্যানিমেশন ভিডিওতে দেখেছো কোনো কিছুর ঘাত সমান 1, এই সূত্রটাও আমরা দেখে নিয়েছি। এখন দেখো 8 নম্বর সূত্র, x ডিভাইডেড বাই y হোল টু দি পাওয়ার n। একে যখন ভেঙে লিখবে তখন তো হয় x টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার n, কিন্তু আমি যদি বলি y কে উপরে নিয়ে যাব এবং x কে নিচে নিয়ে আসব, তখন উভয়ের ঘাতই বিয়োগ হয়ে যায়, তাই আমরা এভাবে লিখতে পারি মাইনাস n। এই সূত্রগুলো অবশ্যই খেয়াল রাখবে বা মনে রাখবে। লগ বিষয়ে কয়েকটি সূত্রের প্রমাণ। এখন চলো কয়েকটি সূত্রের প্রমাণ দেখি, যেমন 3 নম্বর সূত্রের প্রমাণ দেখি। এখানে দেয়া আছে ab এর b ভিত্তিক লগ সমান, আমরা লিখতে পারি লগ b a প্লাস লগ b b, অর্থাৎ উভয়ের যে গুণ ছিল তাদের মাঝখানে যোগ হয়ে গেছে। মনে করি এই রাশি সমান x এবং এই রাশি সমান y। এই লগারিদমীয় রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায়, অর্থাৎ লগ সমান আমরা x ধরেছি, এই লগারিদমীয় রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করব, তখন হয়ে যাবে b টু দি পাওয়ার x সমান a। কারণ আমরা এই সূচকীয় রাশিকে যখন লগে প্রকাশ করি তখন হয়ে যায় লগ, এই ভিত্তিটা লগেরও ভিত্তি হয় আর মানটা পাশে বসে আর ঘাত এখানে যায়। তাহলে এখান থেকে কিভাবে এটা এসেছে বা এখান থেকে কিভাবে এটা এসেছে বুঝতে পেরেছো। তাই এখানে লেখা হয়েছে b টু দি পাওয়ার x সমান a, b টু দি পাওয়ার y সমান b। এখন যদি আমরা এই b টু দি পাওয়ার x আর b টু দি পাওয়ার y কে গুণ করি তখন হয় a ইন্টু b। আর আমরা বলেছিলাম যখন ভিত্তি একই থাকে তখন ঘাত যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে, তাই ঠিক এখানেও একই হয়েছে, সমান ab। এই সূচকীয় রাশিকে লগের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায়, অর্থাৎ b টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু a ইন্টু b। এখন এই রাশিকে আমরা যদি লগে প্রকাশ করি তখন হয়ে যায় লগ, বলেছিলাম সূচকের ভিত্তি লগেরও ভিত্তি হয়, সূচকের মান লগের পাশে বসে, সূচকের ঘাত এখানে বসে, ঠিক এরকম। আর এবার x আর y এর মান যদি তোমরা বসাও তখন এই সূত্রটা প্রমাণ হয়ে যায়, কারণ x এর জায়গায় বসে এই রাশিটি, y এর জায়গায় বসে এই রাশিটি। এরকম আরো অনেকগুলো সূত্রের প্রমাণ বইয়ে দেয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিবে। এরকম 10টি সূত্র প্রমাণ বইয়ে দেয়া হয়েছে, এই সূত্রগুলো একসাথে এখানে আছে। এই সূত্রগুলো ব্যবহার করে লগের বিভিন্ন অঙ্ক করা হয়, তাই এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হয়। যদি প্রমাণ শিখা থাকে তাহলে তোমাদের সূত্রগুলো মনে না থাকলেও তোমরা প্রমাণ করে অবশ্যই বের করে ফেলতে পারবে, তাই এই সূত্রগুলোর প্রমাণও দেখানো হয়েছে। এখন চলো একটি উদাহরণ দেখি। এই উদাহরণটি দেখি। এখানে log c ইন্টু এই রাশিটি, যাকে আমরা ভেঙে লিখেছি 40কে ভেঙে লিখেছি 4 ইন্টু 10, 160কে ভেঙে লিখেছি 116 ইন্টু 10। এখন আমরা জানি √4 সমান 2 আর √16 সমান 4, তাই উভয়ের যদি আলাদা আলাদা রুট করে দেই, এখানে √16 সমান 4 হয়ে গেছে, √4 সমান 2 হয়েছে আর √10 রয়ে গেছে।
এখন এই 2 আর 2 গুণ হয়ে যায় 4 আর √10 4√10 উভয় বাদ চলে গেলে থাকে log c1 আর log c1 এর এখানে সূত্রের সাথে দেখো 0 হয় এখানে সূত্রটা প্রয়োগ হয়েছে এই উদাহরণটা একটু দেখি log এর এই রাশির মান সমান -2 বলা হয়েছে আর x এর মান নির্ণয় করতে বলেছে প্রথমে আমাদেরকে এই লগারিদমীয় রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে এখানে এই লগের ভিত্তি হয়ে যাবে সূচকীয় রাশির ভিত্তি লগের মান হয়ে যাবে সূচকীয় রাশির ভিত্তির ঘাত আর এই রাশিটি হয়ে যাবে সূচকীয় রাশির মান ঠিক এরকম এখন দেখো x টু দি পাওয়ার -2 সমান আমরা জানি 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2 কারণ একে যখন আমরা উপরে নিয়ে যাই x কে যদি আমরা উপরে নিতে চাই তখন হয়ে যায় x এর ঘাত মাইনাস হয়ে যায় তাই এখান থেকে একে আমরা এভাবে লিখতে পারি এবার সমীকরণের উভয় পক্ষে যদি আড়াআড়ি গুণ করা হয় 49 * 1 সমান 49 x স্কয়ার সমান x স্কয়ার এবার উভয় পক্ষকে বর্গ করে আমরা পাই x √49 সমান √49 সমান হয় 7 তাই x এর মান পেয়েছি 7 লগারিদমের মান নির্ণয়ের জন্য সব সময় সূত্র ছাড়াও ক্যালকুলেটরের প্রয়োজন হয় তাই লগারিদমের মান নির্ণয়ে ডিভাইসের ব্যবহার অবশ্যই আছে বর্তমানে ক্যালকুলেটর বা কম্পিউটারের মতো বিভিন্ন ডিভাইস ব্যবহার করে আমরা সহজেই এই মানগুলো বের করতে পারি লগারিদমের ব্যবহার নিয়ে মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে অ্যানিমেশন ভিডিও দেখে আসি লগারিদমের ব্যবহার 1 বাস্তব জীবনে লগারিদমের অনেক ব্যবহার রয়েছে যেমন চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত সমস্যা গাড়ির মূল্যের অবচয় পরিমাপ ইত্যাদি চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম চক্রবৃদ্ধি মুনাফায় মূলধন নির্ণয়ের সূত্রটি হল a = p * 1 + r টু দি পাওয়ার n যেখানে p = প্রারম্ভিক মূলধন a = চক্রবৃদ্ধি মূলধন r = চক্রবৃদ্ধি মুনাফার হার ও n = সময়কাল এখন আমরা এই সূত্রের লগারিদম ব্যবহার করে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে সেটা বের করব সমাধান ধরি প্রারম্ভিক মূলধন সমান p চক্রবৃদ্ধি মূলধন a সমান 2p যেহেতু মূলধন দ্বিগুণ হতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফার হার r = 8% সমান 0.08 সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে পাই 2p = p * 1 + 0.08 টু দি পাওয়ার n উভয় পক্ষকে p দ্বারা ভাগ করে আমরা পাই 2 = 1 + 0.08 টু দি পাওয়ার n বা 2 = 1.08 টু দি পাওয়ার n আমরা যদি সূচককে লগে পরিণত করি সেই ক্ষেত্রে 1.08 টু দি পাওয়ার n = 2 কে এভাবে লেখা যায় বা log 1.082 = n বা n = log 1.082 = 9 অর্থাৎ 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন দ্বিগুণ হতে প্রায় 9 বছর লাগবে বস্তুর অবচয় পরিমাপে লগারিদম ধরা যাক তুমি একটি নতুন গাড়ি কিনেছো গাড়িটি 1 বছর ব্যবহার করার পর তুমি যদি সেটাকে বিক্রি করতে চাও তাহলে দেখবে ক্রয়কৃত মূল্যের চেয়ে অনেক কম দাম পাচ্ছ এভাবে একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বলে কোনো বস্তুর অবচয় নির্ণয়ের সূত্রটি হলো pt = p * 1 - r টু দি পাওয়ার t যেখানে প্রারম্ভিক মূল্য p মূল্য হ্রাসের হার r সময়কাল i সময় পরে হ্রাস মূল্য pt সমস্যা বার্ষিক 4% মূল্য হ্রাস হারে
কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে? সমাধান: অবচয়ের সূত্র থেকে আমরা লিখতে পারি pt = p × 1 - r⁻t। ধরি গাড়ির প্রারম্ভিক মূল্য p এবং t সময় পরে গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায়, অর্থাৎ i সময় পরে গাড়ির মূল্য pt = p/2। মূল্য হ্রাসের হার r = 4% = 0.04। সুতরাং p/2 = p × 1 - 0.04 t। উভয় পক্ষে p দ্বারা ভাগ করে পাই 1/2 = 1 - 0.04 t বা 1 - 0.04 t = 1/2। সূচককে লগে পরিণত করে পাই log 0.96 0.5 = t। সুতরাং t = log 0.96 0.5 = 17। সুতরাং প্রায় 17 বছরে গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। এইভাবে লগারিদম ব্যবহার করে চক্রবৃদ্ধি মুনাফা ও বস্তুর অবচয় সংক্রান্ত সমস্যাগুলো সহজেই সমাধান করা যায়। তাহলে লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়টি এখানে শেষ করছি। এই অধ্যায়ের সূত্রের কিছু প্রমাণ মেধাবী সুপারনোভা অ্যাপের অ্যানিমেশন ভিডিওতে দেয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিবে। এখন শুরু করব বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ এই অধ্যায়টি। এই ছকে দেখো একটা বাস্তব সমস্যা দেয়া আছে। দেয়াশলাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে? বর্গ দেখতে তোমরা জানো এমন যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান হয়, আর বর্গে 4টি বাহু থাকে। তাহলে 20টি কাঠি দিয়ে এরকম 4টি বাহুযুক্ত কয়টি বর্গ হবে? এর একটি সমীকরণ এখানে লিখতে বলেছে। এখন যদি আমি ধরি বর্গের সংখ্যা হবে x, আর প্রতিটি বর্গের জন্য 4টি করে বাহু লাগে, তাই 4x = বলা হয়েছে 20, কারণ মোট 20টি কাঠি আছে। এখন আমরা সমাধান করব। 4x = 20 বা x এই পাশে 4 গুণ আকারে আছে, পক্ষান্তরের পর ভাগ হয়ে যাবে। তাহলে x সমান তখন থাকে 5। তার মানে 5টি আলাদা বর্গ হবে 20টি কাঠি দিয়ে। এভাবে বাস্তব সমস্যা থেকে সমীকরণ তৈরি করা যায় এবং সেই সমীকরণ থেকে চলকের সমাধান বের করতে হয়। পরেরটা দেখি। লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত দেয়া আছে 3:4। দুজনের মোট বয়স 21 বছর। তাহলে শুধু লিলির বয়স কত? আমরা যদি ধরি লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত হলো 3x ও 4x বছর। এখন প্রশ্ন মতে 3x + 4x অর্থাৎ ওদের দুইজনের বয়সের সমষ্টি বলা হয়েছে 21 বছর। এখন এই সমীকরণ থেকে x এর মান বের করব, অর্থাৎ চলকের মান বের করব। 3x আর 4x যোগ করলে হয় 7x, অর্থাৎ 7x = 21। সুতরাং x সমান 7, x এর মান আসে 3। এখন লিলির বয়স ধরেছিলাম 3x, তাই x এর মান পেয়েছিলাম 3, সমান হবে 3 × 3 9। এখন দেখো দুই চলক বিশিষ্ট সমীকরণ। দুই চলক বিশিষ্ট সমীকরণ বলতে কি বোঝায়? এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছ যেখানে দুটি চলক আছে, x এবং y। চলক হচ্ছে যার মান আমরা জানি না, অজ্ঞাত রাশি। এখানে যদি শুধু x থাকতো তাহলে বলতাম এক চলক বিশিষ্ট। এখানে x ছাড়াও আছে y, তাই দুই চলক বিশিষ্ট একটি সমীকরণ হচ্ছে এটি। দুইটি সরল সহগ সমীকরণের সমাধানযোগ্যতা সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য এর একটি অ্যানিমেশন ভিডিও মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে দেখে নেই।
দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান যোগ্যতা। ক, পূর্বের আলোচিত সমীকরণ জোট 2x + y = 12, x - y = 3 এর অনন্য একটিমাত্র সমাধান 5,2 পাওয়া গেছে। এরূপ সমীকরণ জোটকে সমঞ্জস বলা হয়। সমীকরণ দুইটির x ও y এর সহগ তুলনা করে পাই 2/1 ≠ 1/-1। সমীকরণ জোটটির একটি সমীকরণকে অন্যটির মাধ্যমে প্রকাশ করা যায় না, এজন্য এরূপ সমীকরণকে পরস্পর অনির্ভরশীল সমীকরণ জোট বলা হয়। সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল সমীকরণ জোটের ক্ষেত্রে অনুপাতগুলো সমান নয়। এক্ষেত্রে ধ্রুবক পদ তুলনা করার প্রয়োজন হয় না। খ, এখন আমরা 2x - y = 6, 4x - 2y = 12 সমীকরণ জোটটি বিবেচনা করি। এই দুইটি সমীকরণ সমাধান করা যাবে কি? এখানে প্রথম সমীকরণটির উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে দ্বিতীয় সমীকরণটি পাওয়া যাবে। 2 × 2x - y = 2 × 6, সুতরাং 4x - 2y = 12। আবার দ্বিতীয় সমীকরণের উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে প্রথম সমীকরণটি পাওয়া যাবে। 4x/2 - 2y/2 = 12/2, সুতরাং 2x - y = 6। অর্থাৎ সমীকরণ দুইটি পরস্পর নির্ভরশীল। আমরা জানি প্রথম সমীকরণটির অসংখ্য সমাধান আছে, কাজেই দ্বিতীয় সমীকরণটিরও ওই একই অসংখ্য সমাধান আছে। এরূপ সমীকরণ জোটকে সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল সমীকরণ জোট বলে। এরূপ সমীকরণ জোটের অসংখ্য সমাধান আছে। এখানে সমীকরণ দুইটির x ও y এর সহগ এবং ধ্রুবক পদ তুলনা করে পাই 2/4 = -1/-2 = 6/12 = 1/2। অর্থাৎ সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল সমীকরণ জোটের ক্ষেত্রে অনুপাতগুলো সমান হয়। গ, এবারে আমরা 2x + y = 12, 4x + 2y = 5 সমীকরণ জোটটি সমাধান করার চেষ্টা করি। এখানে প্রথম সমীকরণটির উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে পাই 4x + 2y = 24। এখন প্রথম সমীকরণটি থেকে দ্বিতীয় সমীকরণটি 4x + 2y = 5 বিয়োগ করে পাই 0 = 19, যা অসম্ভব। কাজেই বলতে পারি এ ধরনের সমীকরণ জোট সমাধান করা সম্ভব নয়। এরূপ সমীকরণ জোট অসমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। এরূপ সমীকরণ জোটের কোনো সমাধান নেই। এখানে সমীকরণ দুইটির x ও y এর সহগ এবং ধ্রুবক পদ তুলনা করে পাই 2/4 = 1/2 ≠ 12/5। অর্থাৎ অসমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল সমীকরণ জোটের ক্ষেত্রে চলকের সহগের অনুপাতগুলো ধ্রুবকের অনুপাতের সমান নয়। সাধারণভাবে a1x + b1y = c1, a2x + b2y = c2 সমীকরণ জোটটি নিয়ে নিচের ছকের মাধ্যমে দুইটি সরল সমীকরণের সমাধানযোগ্যতার শর্ত উল্লেখ করা হলো।
এখন যদি কোনো সমীকরণ জোটে উভয় সমীকরণে ধ্রুবক পদ না থাকে, অর্থাৎ C1 = C2 = 0 হয়, তবে ছকের অনুযায়ী সমাধান পাওয়া যাবে। A1/A2 is not equal to B1/B2 হলে সমীকরণ জোট সর্বদা সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল। সেক্ষেত্রে একটিমাত্র অনন্য সমাধান থাকবে। A1/A2 = B1/B2 হলে সমীকরণ জোট সামঞ্জস্য ও পরস্পর নির্ভরশীল। সেক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধানের পদ্ধতি। দুই ধরনের পদ্ধতি আছে, জ্যামিতিক পদ্ধতি, লৈখিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতিতে আছে বীজগাণিতিক পদ্ধতি, আর লৈখিক পদ্ধতিতে আছে প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন পদ্ধতি। লৈখিক পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় এর একটি ভিডিও মেধাবী সুপারনোভা অ্যাপে পেয়ে যাবে। এখন আমরা এই তিনটি পদ্ধতি সম্পর্কে জানব। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। অ্যানিমেশন ভিডিও দেখে নেই। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। মনে করি যে কোনো দুইটি সমীকরণ যথাক্রমে 2x + y = 8, 3x - 2y = 5। প্রদত্ত সমীকরণ দ্বয়ের চলকদ্বয় যথাক্রমে x, y। তাই প্রদত্ত সমীকরণ দ্বয় দুই চলক বিশিষ্ট সমীকরণ। এখন 2x + y = 8 কে প্রথম সমীকরণ এবং 3x - 2y = 5 কে দ্বিতীয় সমীকরণ ধরে নিই। সমীকরণ 1 এর y চলকের মান x চলকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে y এর মান হবে y = 8 - 2x। একে আমরা সমীকরণ 3 হিসেবে বিবেচনা করি। এখন সমীকরণ 2 এ সমীকরণ 3 এর মান অর্থাৎ y এর মান 8 - 2x বসালে এক চলক বিশিষ্ট সমীকরণ পাওয়া যায়। 3x - 2 × 8 - 2x = 5। এখন সমীকরণটিকে সমাধান করলে চলক x এর মান পাওয়া যাবে, বা 3x - 16 + 4x = 5, বা 7x = 5 + 16, বা 7x = 21। সুতরাং x = 3। x এর মান আমরা সমীকরণ 1 ও 2 তে বসিয়েও y চলকের মান পেতাম, কিন্তু x এর মান যদি আমরা সমীকরণ 3 এ বসাই তাহলে y চলকের মান সহজে পাওয়া যায়। তাই x এর মান সমীকরণ 3 এ বসিয়ে পাই y = 8 - 2 × 3, বা y = 8 - 6। সুতরাং y = 2। সুতরাং সমাধান xy = 3, 2। এখন দেখব অপনয়ন পদ্ধতিতে সমাধানের একটি ভিডিও। অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। মনে করি যে কোনো দুইটি সমীকরণ যথাক্রমে 2x + y = 8, 3x - 2y = 5। প্রদত্ত সমীকরণ দ্বয়ের চলকদ্বয় যথাক্রমে x, y। তাই প্রদত্ত সমীকরণ দ্বয় দুই চলক বিশিষ্ট সমীকরণ। এখন 2x + y = 8 কে প্রথম সমীকরণ এবং 3x - 2y = 5 কে দ্বিতীয় সমীকরণ ধরে নিই। আমরা দেখছি যে সমীকরণ 1 কে 2 দিয়ে গুণ করলে সমীকরণ 3 পাওয়া যাবে। এখন আমরা দেখছি যে সমীকরণ 2 ও সমীকরণ 3 এর y চলকের সহগের পরম মান 2, অর্থাৎ 2y এর সমান।
এখন গাণিতিক সমস্যা সমাধানের সুবিধার জন্য আমরা সমীকরণ দ্বয়ের মধ্যে যোগ বা বিয়োগ করব, কিন্তু এই গাণিতিক সমস্যার জন্য সমীকরণ 2 ও সমীকরণ 3কে যোগ করব এবং যোগ করার পর y চলকটি অপনীত বা অপসারিত হয়, বা 7x = 21, সুতরাং x = 3। x এর মান সমীকরণ 1 বসিয়ে পাই 2 × 3 + y = 8, বা y = 8 - 6, সুতরাং y = 2। সমাধান xy = 3, 2। তাহলে আমরা অপনয়ন পদ্ধতি বলতে বুঝি সুবিধা মতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যে কোনো একটি চলকের সহগের পরম মান সমান হয়। এখন দেখব সবার শেষের পদ্ধতি আর গুণন পদ্ধতিতে সমাধানের ভিডিও। আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতিকে বজ্রগুণন পদ্ধতিও বলে। নিচের সমীকরণ দুইটি বিবেচনা করি। a1x + b1y + c1 = 0। a2x + b2y + c2 = 0। সমীকরণ 1কে b2 দিয়ে ও সমীকরণ 2কে b1 দিয়ে গুণ করে পাই। সমীকরণ 3 থেকে সমীকরণ 4 বিয়োগ করে পাই a1b2 - a2b1 x + b2c1 - b1c2 = 0। বা a1b2 - a2b1 x = b1c2 - b2c1, বা x divided by b1c2 - b2c1 = 1 divided by a1b2 - a2b1। আবার সমীকরণ 1কে a1 দিয়ে ও সমীকরণ 2কে a2 দিয়ে গুণ করে পাই। সমীকরণ 6 থেকে সমীকরণ 7 বিয়োগ করে পাই a2b1 - a1b2 y + c1a2 - c2a1 = 0। বা -a1b2 - a2b1 y = -c1a2 - c2a1, বা y divided by c1a2 - c2a1 = 1 divided by a1b2 - a2b1। সমীকরণ 5 ও 8 থেকে পাই x divided by b1c2 - b2c1 = y divided by c1a2 - c2a1 = 1 divided by a1b2 - a2b1। x ও y এর এরূপ সম্পর্ক থেকে এদের মান নির্ণয়ের কৌশলকে আর গুণন পদ্ধতি বলে। x ও y এর উল্লেখিত সম্পর্ক থেকে পাই x divided by b1c2 - b2c1 = 1 divided by a1b2 - a2b1, বা x = b1c2
minus b2c1 divided by a1b2 minus a2b1. আবার y divided by c1a2 minus c2a1 1 divided by a1b2 minus a2b1. বা y equal to c1a2 minus c2a1 divided by a1b2 minus a2b1. প্রদত্ত সমীকরণ দ্বয়ের সমাধান xy equals to b1c2 minus b2c1 divided by a1b2 minus a2b1 c1a2 minus c2a1 divided by a1b2 minus a2b1. আর গুণন পদ্ধতির সূত্র হচ্ছে x divided by b1c2 minus b2c1 equals to y divided by c1a2 minus c2a1 equals to 1 divided by a1b2 minus a2b1. এই সূত্রটি প্রয়োগ করে যে কোনো দুইটি সমীকরণের সমাধান বের করা যায়। দুই চলকের একঘাত ও দ্বিঘাত সমীকরণ। প্রথমে আমরা একটু আগেই বলেছিলাম এক চলক কি, যেখানে শুধুমাত্র একটি চলক থাকে। এখানে দুটি চলক আছে, অর্থাৎ x y দুটির মান আমরা জানি না, তাই এটি এক চলক বিশিষ্ট সমীকরণ না। যদি এমন থাকতো, এখানে শুধু একটি অজ্ঞাত রাশি আছে যার মান আমরা জানি না, তাই এটি এক চলক বিশিষ্ট। চলক যে কোনো রকম হতে পারে, x y z অথবা a b c, যে কোনো কিছুই হতে পারে। তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা জানি। এবার দেখব এক চলকের দ্বিঘাত সমীকরণ। মনে করো তোমার কাছে একটা সমীকরণ আছে +5 = 10। এখানে চলক একটা, তাই এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। আর এখানে ঘাত আছে সর্বোচ্চ ঘাত 2, তাই এটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে যদি কোনো ঘাত না থাকতো, অর্থাৎ কোনো পাওয়ার না থাকতো, তাহলে এটা হয়ে যেত এক চলকের একঘাত সমীকরণ। এই সমীকরণটা দেখো, এখানে x দুইবার থাকলেও এটা কিন্তু এক চলক, কারণ x তো একই, তাই এক চলক বিশিষ্ট সমীকরণের ঘাত আছে সর্বোচ্চ ঘাত 2, আর আমরা সর্বোচ্চ ঘাতই ক্যালকুলেট করব, কেননা সবসময় মনে রাখবে সব কিছুর পাওয়ার 1 সবসময় থাকে। তাই এখানে সবচেয়ে বড় ঘাত যেটা থাকবে সেটাই আমরা ক্যালকুলেট করে বলতে পারি এখানে এই সমীকরণটি এক চলকের দ্বিঘাত সমীকরণ। তাহলে দুই চলকের একঘাত বা দ্বিঘাত সমীকরণ কিরকম হবে? ধরো এই সমীকরণটাতে এখানে x এর বদলে y ছিল, তখন এটা হয়ে যেত দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর কোনো ঘাত না থাকলে, আর এখানে x এর বদলে অন্য কোনো রাশি থাকলে, তখন হয়ে যেত দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এক চলকের দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি হলো মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে। ধরো একটি সমীকরণ এক চলকের দ্বিঘাত বহুপদী রাশির সমীকরণ। এটি বহুপদী রাশি হওয়ার কারণ হলো এখানে অনেকগুলো পদ আছে, যেমন a b c, একাধিক। আচ্ছা, এটা যদি আমরা একটা সমীকরণ ধরি ax² + bx + c, এর মধ্যপদ বিস্তৃতি বলতে বোঝায় মধ্যপদে আছে b, b কে দুটি সংখ্যা d আর e এর মাধ্যমে এমনভাবে বিভক্ত করা যেন এই d আর e এর যোগফল b এর সমান হয় আর এদের গুণফল c এর সমান হয়। আর একটু ক্লিয়ার করে বলি, মধ্যপদ বিস্তৃতি হলো এই পদটাকে দুই ভাগে ভাগ করা। যেমন ধরো আমার কাছে আছে 7x - 7x, মধ্যপদ এখানে এই -7x।
এমন দুইটি সংখ্যা দিয়ে বিস্তৃতি করতে হবে যেন সংখ্যা দুইটির যোগফল 7 হয় আর গুণফল 10 হয়। এখানে 10 আমরা সবসময় প্রথমটাকে a ধরবো, একে b ধরবো, একে c ধরবো। c মানে হলো ধ্রুবক, যেখানে কোনো চলক নেই। আচ্ছা, তাহলে 7x কে কিভাবে ভাঙলে এদের যোগফল -7 হবে? আমি যদি 5 + 2 করি কত হয়? 7 হয়, কিন্তু আমাদের -7 লাগবে। আবার 5 আর 2 এর গুণফল যদি দেখি 10 এর সমান না হয়, তাহলে 5 আর 2 নিতে পারবো না। 5 × 2 সমান আমরা জানি 10, তার মানে আমাদের সংখ্যা দুটি 5 আর 2ই হবে। কিন্তু -7 কিভাবে আনা যায়? আমি যদি 5 - 2 দেই তখন 7 হবে না, কিন্তু আমি যদি -5 - 2 দেই তখন কিন্তু -7xই হয়। তাহলে একে আমরা কিভাবে মধ্যপদটাকে কিভাবে বিস্তৃতি করেছি? x² - 5x - 2x -7x কে আমরা এভাবে ভেঙে লিখেছি, আর এদের গুণফলও কিন্তু এর সমান হয় 10। এরপর এই দুটি রাশি থেকে যা কমন যায় তা নিব। যেমন প্রথম দুটি রাশি থেকে x কমন যায়, তাহলে এখানে বাকি থাকে x আর এখানে থাকে 5x। এই দুটি রাশি থেকে কমন যায় 2 - 2 কমন নিলে এখানে থাকে x আর এখানে -5। এখন এই দুটি রাশি থেকে কি কমন যায়? x - 5, তাহলে আমরা x - 5 কমন নেওয়ার পর বাকি থাকে x - 2 সমান 0। এখন প্রত্যেকটি উৎপাদকের মান 0 ধরে পাই, অর্থাৎ এখন আমরা প্রথমে x - 5 = 0 ধরে পাবো। x এর মান এটা এখানে চলে গেলে প্লাস হয়ে যাবে, তখন থাকে x এর মান x = 5। একইভাবে এটার থাকে x = 2। এভাবে মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে সমাধান করতে হয়। সাধারণ পদ্ধতিতে সমাধান এর একটি অ্যানিমেশন ভিডিও মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে দেখে আসি। মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করা আমরা শিখেছি, কিন্তু সবসময় এত সহজে মধ্যপদ বিস্তৃতি করা সম্ভব হয় না। তখন একটি বিশেষ পদ্ধতিতে সমাধান করতে হয়। সেই পদ্ধতি হলো সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতিতে সমাধান। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ আমরা আগেই জানি, ax² + bx + c = 0, যেখানে a, b এবং c বাস্তব সংখ্যা এবং a ≠ 0। এখন এই সমীকরণে যদি আমরা উভয় পক্ষে 4a গুণ করি, গুণফল দাঁড়ায় 4a² x² + 4abx + 4ac = 0, কারণ 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে গুণফল 0ই থাকে। এখন 4a² x² এই পদকে আমরা লিখতে পারি 2ax²। তারপর 4abx একে আমরা ভেঙে লিখতে পারি 2 × 2ax.b। এখন আমরা 2ax + b² এর সূত্র বানাবো। আমাদের কাছে a² + 2ab আছে। b² আনতে হলে একটা b² মাইনাস করে দিব, আর আগের মতোই 4ac রেখে দিব। এখন আমরা এই তিনটি রাশি মিলে লিখতে পারি 2ax + b², কারণ আমরা জানি a + b² এর সূত্র হলো a² + 2ab + b²। -b² সমীকরণের ডান পাশে এসে +b² হয়েছে, আর
প্লাস 4ac সমীকরণের ডান পাশে এসে মাইনাস 4ac হয়েছে। স্কোয়ারকে যদি আমরা সমীকরণের ডান পাশে নিতে যাই প্লাস মাইনাস রুট ওভার হয়। এই সমীকরণে প্লাস বি সমীকরণের ডান পাশে এসে হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। 2a সমীকরণের ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান আমরা পেলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক এইটি। এই সমীকরণকে আমরা ভেঙে লিখতে পারি x1 ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং x2 ইকুয়াল টু একই, শুধু মধ্যের সাইনটি হবে মাইনাস। প্লাস মাইনাসকে আমরা ভেঙে এভাবে দুটি ভাগে ভাগ করে লিখেছি। ধরি এমন একটি সমাধান আমাদের দেয়া আছে যাদের মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে সমাধান করা সম্ভব না। তখন আমরা এই সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে a, b এবং c এর মান নির্ণয় করব। এরপর সাধারণ পদ্ধতিতে সমাধান করব। এই সমীকরণে a, b এবং c এর মান বসালেই x এর দুটি মান পাওয়া যাবে। এভাবেই যে কোনো সমীকরণ থেকে মধ্যপদ বিস্তৃতি সম্ভব না হলে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে সমীকরণটি তুলনা করতে হবে এবং abc এর মান এই সমীকরণে বসিয়ে x এর মান নির্ণয় করতে হবে। সাধারণ পদ্ধতির সমীকরণের b স্কয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর নিশ্চায়ক বলা হয়। এই নিশ্চায়ক মূলদ্বয়ের প্রকৃতি নির্ধারণ করে। মনে রাখতে হবে b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান এবং মূল দুটি উভয়ই x ইকুয়াল টু মাইনাস b বাই 2a হবে। b স্কয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হলে এবং পূর্ণবর্গ সংখ্যা হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হয়। b স্কয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হলে এবং পূর্ণবর্গ সংখ্যা না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হয়। b স্কয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হলে সমীকরণটির কোনো বাস্তব মূল থাকে না। x স্কয়ার মাইনাস 7x মাইনাস 10 ইকুয়াল টু 0 এই সমীকরণটির সাধারণ পদ্ধতিতে সমাধান করব। x স্কয়ার মাইনাস 7x মাইনাস 10 ইকুয়াল টু 0 কে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করে পাই a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস 7, c ইকুয়াল টু মাইনাস 10। তাহলে আমরা এখানে a, b, c এর মান বসাবো। মান বসিয়ে আমরা পেয়েছি 7 প্লাস মাইনাস রুট ওভার 49 প্লাস 40 ডিভাইডেড বাই 2। এখন এই রুট ওভারের মধ্যে 49 আর 40 যোগ করে হয় 89। তাহলে আমরা x এর দুটি মান পেয়েছি। একটি হলো 7 প্লাস রুট ওভার 89 ডিভাইডেড বাই 2 এবং 7 মাইনাস রুট ওভার 89 ডিভাইডেড বাই 2। এভাবে সাধারণ পদ্ধতিতে যে কোনো সমীকরণের সমাধান করতে হয়। তাহলে বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ এই অধ্যায়টিও এখানেই শেষ করছি। আজকের ক্লাস নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই মেধাবীর সুপারনোভা অ্যাপের ফেসবুক পেজে মেসেজ পাঠাবে অথবা মেধাবীর সুপারনোভা অ্যাপের হটলাইন নাম্বারে কল করে যে কোনো কোয়েশ্চেন করলে তার সমাধান দিয়ে দেওয়া হবে।